আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বেরোবিতে তৃতীয় দিনের আমরণ অনশন। ইউজিসির বৈঠক বৃহস্পতিবার। ডাকসু নির্বাচনে বাম জোট দেখালো সক্ষমতা, ঘোষণা করল পূর্ণাঙ্গ প্রতিরোধ পরিষদ প্যানেল। যুক্তরাজ্য থেকে ক্রয় হবে 3 কার্গো এলএনজি আমদানিতে সরকারের অনুমোদন। যৌথ মহড়ায় ক্ষুব্ধ কিম জং উন, পারমাণবিক অস্ত্র ভান্ডার দ্রুত সম্প্রসারণের ঘোষণা। ইউক্রেনে শান্তি রক্ষায় থাকবে ইউরোপীয় সেনা, ফ্রান্স থেকে সেনা পাঠানোর প্রস্তাব ম্যাক্রোর। নর্দার্ন টেরিটরিকে 173 রানের লক্ষ্য দিল বাংলাদেশ। 22 মাস পর ব্রাজিল দলে ফিরছেন নেইমার। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বেরোবি আইনে ছাত্র সংসদ নির্বাচন সংযুক্ত করে দ্রুত রোডম্যাপ ঘোষণার দাবিতে টানা তৃতীয় দিনের মতো আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। ইতোমধ্যে বিষয়টি নিয়ে সংবিধি পরীক্ষা ও চূড়ান্তকরণ সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আগামী বৃহস্পতিবার বৈঠক ডেকেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। টানা 48 ঘন্টার অনশনে এখন পর্যন্ত 8 শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। এর মধ্যে 4 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের অনশনস্থলেই স্যালাইন দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। মঙ্গলবার দুপুরে ইউজিসির জ্যেষ্ঠ সহকারী সচিব লিগ্যাল শেখ আনিসুজ্জামানের স্বাক্ষরিত চিঠিতে বৈঠকের বিষয়টি জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ এহতারামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। চিঠিতে উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট কর্তৃক প্রণীত খসড়া কেন্দ্রীয় ছাত্র সংসদের গঠনতন্ত্র রাষ্ট্রপতির অনুমোদনের জন্য সংবিধি পরীক্ষা ও চূড়ান্তকরণে গঠিত কমিটির সভা 21 আগস্ট ইউজিসি কার্যালয়ে অনুষ্ঠিত হবে। দাবিগুলো না মানা পর্যন্ত আমরা অনশন ভাঙছি না। তার মধ্যে আমাদের দাবিগুলো হচ্ছে 25শে সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন, অনতিবিলম্বে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয় আইনে গেজেটভুক্ত করে বিশ্ববিদ্যালয় সুনির্দিষ্ট রোডম্যাপ দেওয়া হোক। যতদিন পর্যন্ত না সেটি করা হচ্ছে ততদিন পর্যন্ত আমরা এখানে রাজপথেই থেকে যাব। শক্ত আছি, আমরা আমাদের আমরণ অনশন চালিয়ে যাব ইনশাল্লাহ। সকালবেলা একটু আগে আমাদের মাননীয় বিসি স্যার বলছেন যে উনি ইউজিসিতে কথা বলছেন, উনি আমাদেরকে এটাই জানাইছেন যে মিটিং করার ডেট জানাবে। আমরা মিটিং করার ডেট চাই না, আমরা আজকে মিটিং চাই এবং মিটিংয়ে যেন একটা ফলপ্রসূ আলোচনা হয়। আমাদের বিশ্ববিদ্যালয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ আইনে যাতে সংযুক্ত। প্রধান চাওয়া ছিল এই ক্যাম্পাসে ছাত্র সংসদ দিতে হবে, কিন্তু আমরা 1 বছর পার হওয়ার পরে এখন পর্যন্ত কোনো ছাত্র সংসদে দেখা পাইনি। আমার শিক্ষার্থী ভাই বন্ধুদের সাথে গতকাল থেকে আমি সংগতি প্রকাশ করছি এবং তাদের সাথে আমি সারাদিন সারা রাত এখন স্টিল নাও আমি এখানে তাদের সাথে আছি। সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি শিক্ষার্থীদের কোনো কিছু হলে এরা আমার সন্তান হিসাবে আমি তাদেরকে এখানে ফেলে রাখি কোথাও। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে বাম জোট দেখালো নিজেদের সক্ষমতা। ডাকসু নির্বাচনে অংশ নিতে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বামপন্থী সংগঠনগুলোর মোর্চা গণতান্ত্রিক ছাত্র জোট। আজ দুপুরে মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্রতিরোধ পরিষদ প্যানেলের ঘোষণা দেন জোটের আহ্বায়ক ও বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল। প্যানেলের শীর্ষ 3 পদে রয়েছেন সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় ও শামসুন্নাহার হলের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি ভিপি পদপ্রার্থী, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘ মল্লার বসু জিএস পদপ্রার্থী এবং বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল এজিএস পদপ্রার্থী। এ সময় ছাত্র ইউনিয়নের ঢাবি সভাপতি মেঘ মল্লার বসু, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোজাম্মেল হক সহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিগত সময়ে এই বিশ্ববিদ্যালয়ে নারীদের পক্ষে কথা বলার ক্ষেত্রে কিংবা ভিন্ন মতাবলম্বী শিক্ষার্থীদের পক্ষে কথা বলার ক্ষেত্রে কিংবা এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে বিভিন্ন সময় সামনের সারি থেকে ভূমিকা পালনকারী শেখ তাসনিম আফরোজ ইমি, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, তিনি আমাদের পর্ষদের ভিপি হিসাবে নির্বাচন করবেন। আমাদের পর্ষদে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত পরিচিত মুখ মেঘ মল্লার বসু। আমাদের এই পর্ষদে সহ সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচন করবেন বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল। আমাদের এই পর্ষদে মুক্তিযুদ্ধ ও গণ আন্দোলন বিষয়ক সম্পাদক হিসাবে নির্বাচন করবেন এই বিশ্ববিদ্যালয়ের আরেক পরিচিত মুখ রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী মোজাম্মেল হক।
যুক্তরাজ্য থেকে 3 কার্গো আমদানিতে সরকারের অনুমোদন। দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে স্পট মার্কেট থেকে 3 কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানির অনুমোদন দিয়েছে সরকার। যুক্তরাজ্য থেকে এই 3 কার্গো আনতে মোট ব্যয় হবে প্রায় 1442 কোটি 3,96,388 টাকা। মঙ্গলবার 19 আগস্ট সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ ও পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা 2008 অনুসরণ করে এই ক্রয় প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। সরকারের আশা, এই উদ্যোগ বিদ্যুৎ উৎপাদন, শিল্প ও সার কারখানার জন্য গ্যাস সরবরাহে ঘাটতি কিছুটা কমাবে। অনুমোদিত কার্গোর বিবরণ: 42তম কার্গো 19 থেকে 20 অক্টোবর 2025। সরবরাহকারী যুক্তরাজ্যের টোটাল এনার্জিজ গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড। মূল্য প্রতি MMBTU 11.44 মার্কিন ডলার। মোট ব্যয় 480 কোটি 67,98,796 টাকা। 43তম কার্গো 6 থেকে 7 অক্টোবর 2025। সরবরাহকারী একই প্রতিষ্ঠান। মূল্য প্রতি MMBTU 11.34 মার্কিন ডলার। মোট ব্যয় 476 কোটি 47,81,324 টাকা। এছাড়া একই প্রক্রিয়ায় তৃতীয় কার্গো স্পট মার্কেট থেকে আমদানি করা হবে, যা মিলিয়ে মোট 3 কার্গোর অনুমোদন দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার চলমান উলচি ফ্রিডম শিল্ড যৌথ সামরিক মহড়াকে সরাসরি শত্রুতামূলক অভিপ্রায়ের বহিঃপ্রকাশ আখ্যা দিয়ে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন ঘোষণা দিয়েছেন, পিয়ংইয়ং তার পারমাণবিক অস্ত্রভান্ডার সম্প্রসারণের গতি আরও বাড়াবে। নৌবাহিনীর যুদ্ধ জাহাজ পরিদর্শনের সময় কিম বলেন, এই মহড়া যুদ্ধ উস্কে দেয়ার স্পষ্ট ইঙ্গিত বহন করছে। বিশেষ করে মহড়ায় অন্তর্ভুক্ত পারমাণবিক উপাদানের প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়াকে দ্রুত তার পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিতে হবে বলে তিনি জোর দেন। 11 দিনব্যাপী এই বার্ষিক মহড়ায় বৃহৎ পরিসরে সামরিক কৌশলগত অনুশীলন এবং উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান পারমাণবিক সক্ষমতার বিরুদ্ধে হালনাগাদ প্রতিক্রিয়া পরীক্ষা করা হচ্ছে। তবে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লে জি মিয়ং উত্তেজনা প্রশমনের লক্ষ্যে 40টি ফিল্ড ট্রেনিং ইভেন্টের অর্ধেক সেপ্টেম্বরে সরিয়ে দিয়েছেন। বিশ্লেষকদের মতে পিয়ংইয়ংয়ের প্রতিক্রিয়া ইতিবাচক হওয়ার সম্ভাবনা কম। ওয়াশিংটন ও সিওল দাবি করছে মহড়াটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক। ইউক্রেনে ভবিষ্যৎ শান্তিরক্ষা কার্যক্রমে ইউরোপীয় সেনাদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুদ্ধ পরবর্তী স্থিতিশীলতা নিশ্চিত করতে শক্তিশালী ইউক্রেনীয় সেনাবাহিনী গড়ে তোলা এবং মাটিতে উপস্থিত থেকে সহায়তা দেয়া জরুরি। ম্যাক্রোর মতে ইউক্রেনের মিত্রদের এখনই প্রস্তুত থাকতে হবে শান্তিরক্ষী বাহিনী সরবরাহের জন্য। তিনি জোর দিয়ে বলেন, এটি শুধু সামরিক সহায়তা নয়, বরং দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিতে একটি কৌশলগত পদক্ষেপ। এটি ম্যাক্রোর প্রথম প্রস্তাব নয়। অতীতেও তিনি একই আহ্বান জানিয়েছিলেন, যদিও তা বাস্তবায়িত হয়নি। এবার তিনি আরও সতর্ক করে বলেন, রাশিয়া আলোচনায় সাড়া না দিলে যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফার নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপে প্রস্তুত। তিনি উল্লেখ করেন, রাশিয়ার জ্বালানি কেনার কারণে যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই ভারতের ওপর শুল্ক আরোপ করেছে। ম্যাক্রোর এই মন্তব্য ইউক্রেন সংকট সমাধানে ইউরোপীয় ভূমিকা ও আন্তর্জাতিক চাপ বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। ডারউইনে নর্দার্ন টেরিটরি স্ট্রাইকের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা পায় বাংলাদেশ এ দল। ওপেনার নাইম শেখ ও জিশান আলমের আক্রমণাত্মক ব্যাটিংয়ে পাওয়ার প্লেতেই দলীয় অর্ধশতক স্পর্শ করে তারা। 11 বলে 25 রান করে নাইম ফিরলেও 55 রানের উদ্বোধনী জুটি দলকে এগিয়ে দেয়। তবে মিডল অর্ডারের ব্যর্থতায় গতি হারায় ইনিংস। 3-এ নেমে সাইফ হাসান 10 বলে মাত্র 3 রান করে ফেরেন। আফিফ হোসেন অপরাজিত 40 বলে 41 রান করলেও তার ধীর গতির ব্যাটিংয়ে চাপ বাড়ে দলের ওপর। শেষ দিকে নুরুল হাসান সোহান ও ইয়াসির আলী রাব্বির ঝোড়ো ব্যাটিংয়ে আবারও রান তোলার গতি বাড়ে। সোহান 23 বলে 35 রান করেন, আর রাব্বি খেলেন 13 বলে অপরাজিত 22 রানের ক্যামিও। নির্ধারিত 20 ওভারে 4 উইকেট হারিয়ে বাংলাদেশ এ দল সংগ্রহ করে 172 রান, যা প্রতিপক্ষের জন্য চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতোই। এবার ফুটবলের খবর। দীর্ঘ 22 মাস পর আবারও ব্রাজিল জাতীয় দলে ফিরছেন তারকা ফরোয়ার্ড নেইমার। আসন্ন বিশ্বকাপ বাছাই পর্বের 2 ম্যাচকে সামনে রেখে ইতিমধ্যেই প্রাথমিক দল ঘোষণা করেছেন কোচ কার্লো আনচেলোত্তি। তালিকাটি সংশ্লিষ্ট ক্লাবগুলোকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। তবে চমক হিসেবে দলে নেই রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়াস জুনিয়র। গত জুনে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড পাওয়ার চিলির বিপক্ষে নিষিদ্ধ ছিলেন তিনি। 2026 বিশ্বকাপের মূল পর্বে আগেই জায়গা নিশ্চিত হওয়ায় শুধু
শুধুমাত্র বলিভিয়ার বিপক্ষে ম্যাচের জন্য তাকে না ডাকার সিদ্ধান্ত নিয়েছেন আনচেলত্তি। ফলে এই উইন্ডোতে বিশ্রামে থাকছেন ভিনিসিয়াস। নেইমারের প্রত্যাবর্তনকে ঘিরে ব্রাজিল শিবিরে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।